আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, রবি 10 মিনিট স্কুল লাইভে তোমাদেরকে স্বাগতম। আমি মোহাম্মদ ইমদাদুল হক তরুণ তোমাদের সাথে আছি এবং আজকের এই বিশেষ অনুষ্ঠানটি যেটা হচ্ছে লাইভ প্রোগ্রামটা হচ্ছে জেএসসি পরীক্ষার্থীদের জন্য বিশেষভাবে এই প্রোগ্রাম ডিজাইন করা। আমি তোমাদের সাথে আছি। ইংরেজি বিষয় নিয়ে আমরা কথা বলবো, আলোচনা করব এবং আমরা কয়েকটি ক্লাস করেছি অলরেডি এবং আমরা ন্যারেশন নিয়ে কাজ করছিলাম। ন্যারেশনের প্রথম দিন ছিল ন্যারেশন সম্পর্কে একটু ধারণা, সেকেন্ড দিন ছিল আমরা অ্যাসার্টিভ সেন্টেন্স এবং ইন্টারোগেটিভ সেন্টেন্স নিয়ে আমরা আলোচনা করেছি। থার্ড ডেতে আমরা আলোচনা করেছি ইম্পারেটিভ সেন্টেন্স নিয়ে এবং আমি বাড়ির কাজ দিয়েছিলাম। তোমরা খুব সুন্দরভাবে বাড়ির কাজগুলো নিজেরা করে আমার কাছে পাঠিয়ে দিয়েছো, আপলোড করেছো, আমরা দেখেছি। তারপরে যদি দুই একটা বাকি থাকে সেগুলো দেখবো, আমাকে তোমরা নক করবে, জানাবে যে স্যার আপনি আমার হোমওয়ার্কটা দেখেননি। ইনশাল্লাহ দেখবো, দুই একটা মিসিং হতেই পারে। সো বন্ধুরা, আজকে এই প্রোগ্রামের জন্য তোমাদেরকে আবারও স্বাগতম জানাচ্ছি। প্রথমেই তোমাদের যে কাজটা করতে হবে, তোমাদের টাইমলাইন থেকে পাবলিকলি এটাকে শেয়ার করে দাও যাতে তোমার বন্ধুরা সম্পৃক্ত থাকতে পারে, আমরা একসাথে ক্লাস করতে পারি। এবং আরেকটি বিষয় হচ্ছে যে তুমি কোথা থেকে দেখছো এবং তোমার নাম এবং তোমার জেলার নামটা লেখো। আমি মোহাম্মদ ইমদাদুল হক, আমি সিলেট থেকে তোমাদের সাথে আছি। তোমরা এখনই কমেন্টে লিখে নাও যে তোমরা তোমার নাম কি এবং তুমি কোথা থেকে এই লাইভে অংশগ্রহণ করছো। ওয়ালাইকুম সালাম স্যার। তাহিদুল ইসলাম আসসালামু আলাইকুম। ফাহিম আসসালামু আলাইকুম। নাফি ভালো আছো তুমি? শেয়ার ডান, ওকে। কোথা থেকে দেখছো? যশোর থেকে। আফরিন তিশা, সে যশোর থেকে দেখছে আমাদের, ওকে। ঢাকা থেকে ফাইজুল ইসলাম আছে, গাজীপুর থেকে দেখছে সে। ওয়ালাইকুম আসসালাম স্যার, আরফা বলেছে ওয়ালাইকুম সালাম। শেয়ার ডান। আচ্ছা, আমার কণ্ঠ কি শোনা যাচ্ছে? স্পষ্ট বুঝতে পারছো? ইয়েস বলে দাও। ঢাকা থেকে আরিফ এসেছে, স্যার আমি সারা ফ্রম ঢাকা, ওয়েলকাম। শেয়ার ডান। আসসালামু আলাইকুম স্যার, ওকে। ঋত্বিক, আনিস ফাতেমা আসছে, তাহিদুল, ইয়েস। শামসুন আহার বলেছে যে আমার কণ্ঠ শোনা যাচ্ছে। ওয়ালাইকুম সালাম, আমি স্যার দেখছি, ওকে, ভেরি গুড। সো আমরা মোটামুটি শেয়ারের কাজটুকু করে ফেলি। শেয়ার যদি আমরা করে না থাকি, শেয়ারটা করে ফেলি, তাতে হবে কি তোমাদের বন্ধুরা আমরা একসাথে বসে একটা জমজমাট ক্লাস হবে, ঠিক আছে? সো আমি যে বাড়ির কাজ দিয়েছিলাম একটু খেয়াল করে আমি দেখেছি, বা তোমরাও একটু খেয়াল করলে বন্ধুর খাতাটা যদি একটু চেক করো তখন দেখবা যে আমাদের 10 নম্বর যে প্রশ্নটা ছিল সেই প্রশ্নটাতে আমাদের একটু বেগ পেতে হয়েছে বা একটু চ্যালেঞ্জিং হয়েছে। আমি কিন্তু বন্ধুরা খেয়াল করে দেখো, আমি কিন্তু কোনো কারেকশন করে দেইনি। আমি কি করেছি, আমি যেখানে একটু সমস্যা মনে হয় সেখানে একটা আন্ডারলাইন দিয়েছি। কেন দিয়েছি? যাতে করে তোমরা ওইটা নিয়ে চিন্তা করতে পারো এবং তুমি যদি নিজে বের করে ফেলতে পারো যে এখানে আমার প্রবলেমেটিক এরিয়া হচ্ছে এটা এবং ও আচ্ছা এই কারণে এই জিনিসটা স্যার দাগিয়ে দিয়েছেন। সো নিজে যদি সেটা বের করে ফেলতে পারো, দ্যাট ইজ দ্য বেস্ট সলিউশন, সেটা হচ্ছে সবচেয়ে ভালো সলিউশন। এর জন্য আমি সাধারণত সলিউশন খুব কম বলে দেই। আমি যেটা করি, আমি তোমাদেরকে মার্ক করে দিব জায়গাটাতে, এই জায়গাটাতে একটু কাজ করো। প্রয়োজন হলে তুমি তোমার বন্ধুকে জিজ্ঞেস করে দেখো এখানে কি করা যেতে পারে, ঠিক আছে? সো আমি লাস্ট 10 নাম্বার যে কোয়েশ্চেনটা ছিল সেই কোয়েশ্চেনটা নিয়ে আমি একটু আলোচনা করছি। কোয়েশ্চেনটা ছিল নেভার গিভ আপ। এটা ছিল আমার ইনভার্টেড কমার ভেতরে। কোয়েশ্চেনটা ছিল নেভার গিভ আপ। এটা বলেছিলেন টিচার said to me, খুব সম্ভব to me, ওকে। বাইরের অংশে কি আছে জানি না। তো এটা আসলে এক ধরনের নিষেধ, একটা নিষেধ করা হচ্ছে যে তুমি হাল ছেড়ো না। কেউ বলেছে, এটা পরামর্শ দেওয়া হচ্ছে, অ্যাডভাইস দেওয়া হচ্ছে, উইচ ইজ ট্রু। স্যার আমাকে অ্যাডভাইস দিচ্ছে তুমি হাল ছেড়ো না, বাট এখানে একটা নেগেটিভ কথা আছে। যদি অ্যাডভাইস তুমি বলো ইট ইজ ওকে, সো সেখানে কি করতে হবে, নেগেটিভ কথা যেহেতু সেখানে নটটাকে তোমার আগে দিতে হবে, ঠিক আছে? সো আমি বলতেছি দুটেই লিখছি, আমি তিনটেই লিখছি, 3 রকম উত্তর লিখছি। একটা লিখছি আমি দ্য টিচার অ্যাডভাইস মি, আমাকে তিনি উপদেশ দিলেন, নট টু। আচ্ছা দেখো বন্ধুরা, ওই যে অলওয়েজ দিয়ে যখন আমরা ক্লাস করেছিলাম গতদিন, তখন কিন্তু টু এর পর আমরা কি করেছিলাম,
আমরা অ্যাডভার্বটাকে তখন ইউজ করিনি, আমরা মেইন ভার্বটাকে তখন খুঁজছিলাম যে which one is the main verb. সো এখানে আমরা মেইন ভার্বটাকে খুঁজি, not to give up. সো আমাকে গিভ আপ করতে মানা করেছিলেন। কখন গিভ আপ করতে মানা করেছিলেন? কখনোই যেন আমি গিভ আপ করি না। সো এইখানে যদি আমি নেভারটা লিখি তখন নেভার এবং নটে গিয়ে কিন্তু ডাবল নেগেটিভ চলে আসে। সো আমার এটার অ্যাফার্মেটিভ ফর্মটা বার করতে হবে, যে নেভারের অ্যাফার্মেটিভ ফর্ম হচ্ছে এভার। সো এটা হচ্ছে দ্য বেস্ট আনসার। সো এটা হচ্ছে একটা আনসার। তুমি যদি এখানে ফরবিড বলো, দ্য টিচার ফরবিড মি, তখন কি আর নট আসবে? আসবে না। টু গিভ আপ এভার, কখনোই জীবনে যে সময়টুকুই আছে না কেন আমি যেন গিভ আপ না করি সেটা তিনি মানা করেছিলেন, নিষেধ করেছেন গিভ আপ। সো কোনো কিছু কাজে যদি তুমি ধরো, সেই কাজটাকে যদি মাঝপথে তুমি ছেড়ে দাও, সেখান থেকে কিন্তু তুমি সফলতা পাবে না। সো যখনই আমি একটা কাজে ধরবো, তোমরা এখানে বসেছো লাইভে কেন? যে একটু ভালো করে শেখার জন্য। সো এটাকে যদি তুমি ধরে বসে থাকো, গিভ আপ না করো, তুমি যদি খেয়াল করে ক্লাসটা করো, নিশ্চয়ই তোমার এটার ফল আগামীতে ভালো ফল আসবে। সো আমি বলতে পারি যে টিচার অ্যাডভাইস যারা বলেছো, আমি সেখানে ইটস ওকে, অ্যাডভাইস ইটস ওকে, শুধুমাত্র আমার খেয়াল করতে হবে কই নেভারের ব্যাপারটা এভার হয়ে লাস্টে আমি ইউজ করবো। দ্য টিচার ফরবিড মি টু গিভ আপ এভার, অথবা দ্য টিচার তুমি বলতে পারো টোল্ড মি নট টু, এটাও বলতে পারো, কোনো সমস্যা নাই। টোল্ড মি, তখন আবার চলে আসবে নট টু গিভ আপ এভার, কখনোই যেন আমি গিভ আপ করি না। ঠিক আছে? সো নেভারের ব্যাপারটাকে কাজে লাগানো, এটা একটু চ্যালেঞ্জিং মনে হয়েছে তোমাদের জন্য, হতেই পারে এরকম আরো দুই একটা চ্যালেঞ্জিং জিনিস যে আসবে না তা না, আসবে। আমিও দিব, আমি যখন হোমওয়ার্ক দিব মাঝে মাঝে এরকম একটু কঠিন কঠিন জিনিস দিব, যে জিনিসগুলো তোমরা চেষ্টা, আমার ভালো লেগেছে যে ভুল করেছো অ্যান্ড দেন আমি বলেছি আর একটু চিন্তা করো, তারপর চিন্তা করে কিন্তু তোমরা আবার কারেক্টটা করে দিয়েছো, উইচ ইজ ভেরি গুড। এবং আমি সেটাই চাই যে আমরা ভুল করব, অবশ্যই ভুল করব, আমরা করব। আই ওয়েলকাম ইউ টু মেক মিস্টেকস। আমি আসলে সবসময় সবাইকে বলি যে আমার স্টুডেন্ট যারা, তোমরাও যারা আছো, বা যখনই যার সাথেই আমার পড়াশোনার ব্যাপার কথা হয়, আমি বলি যে ইচ্ছে মতো ভুল করো, ইচ্ছে মতো ভুল করো, ডোন্ট, মানে এটাকে নিয়ে কোনো হেজিটেশন করবো না। কালকে আমি বলেছি যে ডোন্ট হেজিটেট টু মেক মিস্টেক, ভুল করতে কোনো ভুল করবো না, ভুল করতে কোনো ভুল করবো না, এবং ভুল করতে কোনো টেনশনও করবো না। তারপর হচ্ছে কোথায় ভুলটা হচ্ছে, কেন ভুলটা হচ্ছে, এই জিনিসগুলো যখন আমি চিন্তা করব এবং বের করে ফেলতে পারবো, আমার দ্বারা কি হবে, আমার এক্সামে বলো বা আমার লাইফে বলো, এই ভুলটা আর হবে না। ঠিক আছে? আরেকটা বিষয় নিয়ে একটু কথা বলতে চাই, যেহেতু প্রশ্ন আসছে এর জন্য। লেট মি সলভ দিস কোয়েশ্চেন, এরকম একটা প্রশ্ন ছিল, খুব সম্ভব প্রথমটা ছিল। সো এখানে একটা প্রশ্ন আসছে এই দিসের ব্যাপারে। একটু চিন্তা করি, দিসটা হচ্ছে ডেমনস্ট্রেটিভ প্রোনাউন, এই কোয়েশ্চেনটার ব্যাপারে বলতেছে। ঠিক আছে? সো আমি যদি চিন্তা করি, আমি আছি এখানে, কথাটা বলা হয়েছিল অতীতে, এক্সকিউজ মি, এটা হচ্ছে আমার ফিউচার। কোন প্রশ্নটার কথা বলেছিল? এই প্রশ্ন না, কিন্তু সেই প্রশ্নটা অতীতে আছে, ওই প্রশ্নটার কথা বলা হয়েছিল। সো এর জন্য আমি কিন্তু চার্টে বলে দিয়েছিলাম, যদি আমার ইনভার্টেড কমার ভিতরে দিস থাকে, ওখানে লেখা ছিল চার্টে, তাহলে আমি যখন ইনডাইরেক্ট স্পিচ করব আমি দ্যাট করব। ঠিক আছে? আমার আগের ক্লাস নিয়ে একটু আলোচনা শেষ। আজকে কিন্তু আমি বলেছি যে আজকে আমি কি নিয়ে কথা বলবো। ঠিক আছে? সো আগের ক্লাসগুলো নিয়ে কোনো কোয়েশ্চেন থাকলে আমি 1 মিনিট সময় দিচ্ছি, তোমরা কমেন্ট করো, আমি একটু দেখে নিই। ওকে, কোনো কমেন্ট নেই? ঠিক আছে, ওকে। তাহলে আমরা আজকে কিন্তু আমরা বলেছিলাম 5 রকম সেন্টেন্স আছে, অর্থ অনুসারে অ্যাসার্টিভ আমরা করেছি, ইন্টারোগেটিভ আমরা করেছি, ইম্পারেটিভ নিয়ে আমরা কাজ করেছি। আমাদের দুটো আছে, একটা হচ্ছে অপটেটিভ, একটা হচ্ছে এক্সক্লেমেটরি। সো
অপটেটিভ সেন্টেন্স বলতে তুমি কি বুঝতে পারছি আমরা, সেটা তুমি কমেন্ট করে জানাও। হোয়াট ইজ অপটেটিভ সেন্টেন্স? এক্সকিউজ মি। হ্যাঁ, তুবা বলেছ আছে। প্রশ্ন থাকলে প্রশ্ন করে ফেলো, কোনো অসুবিধা নেই। Okay, what is optative sentence? দি থাকলে কোথায় কোথায় দি থাকলে বাবা? স্বচ্ছ জিজ্ঞেস করছে দি থাকলে কি হবে? দি থাকলে তো চেঞ্জ হবে না, দি থাকলে দি থাকবে। প্রার্থনা, হ্যাঁ রীতিকে বলেছে যে প্রার্থনামূলক আশীর্বাদ সূচক যে কথাগুলো, যেগুলোর ভিতরে তোমার দোয়া থাকে, আশীর্বাদ থাকে, এই ধরনের কথা। আমরা কিন্তু উইশ করি, বার্থডে উইশ করি না? আমরা বার্থডে উইশ করি কিভাবে? আমরা বলি যে এই দিনটা যেন তোমার জন্য সুখ বয়ে নিয়ে আসে, ঠিক আছে? এইরকম আমরা ঈদের সময় উইশ করি। তাছাড়াও যখন আমি পরীক্ষা দিতে যাব, আমি যখন আম্মুকে গিয়ে বলছি যে আম্মু আমি পরীক্ষা দিতে যাচ্ছি, আম্মু কিন্তু আমার মাথার উপর হাত রেখে একটা দোয়া করেন, ভালো হোক পরীক্ষা তোমার, তুমি বড় হও মা বা বড় হও বাবা, এরকম করে দোয়া করেন, তাই না? সো মুরব্বীরা আমাদেরকে দোয়া দেন। সো দোয়া, আশীর্বাদ, এই জিনিসগুলোকে কি বলা হচ্ছে? বা চাওয়া, ভালো চাওয়া, দোয়া চাওয়া, এই জিনিসগুলোকে আমরা বলতে পারি আমি আশা করছি, উইশ করা। আমি বলতে পারি সেটাকে দোয়া মানে প্রে করা, ঠিক আছে? প্রে। সো এই জিনিসটা মনে রাখতে হবে। একটা মাত্র ছোট্ট নিয়ম অপটেটিভ সেন্টেন্সের ব্যাপারে। অপটেটিভের ব্যাপারে একটা মাত্র ছোট্ট নিয়ম, সেটা হচ্ছে যখন আমি ইনডাইরেক্ট স্পিচ করব, আমি একটা মডেল ভার্বকে কাজে লাগাবো। আমার আনতে হবে মডেল ভার্বকে, আমি দেখাচ্ছি। সেই মডেল ভার্বটা হচ্ছে মাইট। ইনাকে আমার নিয়ে আসতে হবে। আমি যদি দেখি সেন্টেন্সে উনি আছেন, ভালো। যদি সেন্টেন্সে উনি না থাকেন, আমার দোকান থেকে কিনে নিয়ে আসতে হবে কাকে? মাইটকে। আমি দুটো সেন্টেন্স লিখছি। মে আল্লাহ ব্লেস ইউ, আল্লাহ তোমার উপর আশীর্বাদ করুক, আল্লাহ তোমাকে সহায়ক করুক। একটা সেন্টেন্স ইনভার্টেড কমার ভিতরে দিলাম। আরেকটা সেন্টেন্স লিখছি আমি। মিস্টার প্রেসিডেন্ট, আপনি দীর্ঘজীবী হন। এটাও কিন্তু দোয়া করছি, লং লিভ, দীর্ঘদিন আপনি বেঁচে থাকুন, আল্লাহ আপনার হায়াত দেখ, এরকম অনেক দোয়াই করা হয়, ঠিক আছে? লং লিভ মিস্টার প্রেসিডেন্ট। দেখো আমি বলছি দ্য টিচার said, আমি বলছি দ্য ওল্ড ম্যান said, ওকে, কমা, ইনভার্টেড কমা শুরু। একখানে কি হচ্ছে? একটাতে সেন্টেন্সে যে টিচার বলছে, কাকে বলছে এই ইউটাকে তুমি কিন্তু বুঝতে পারছো না কাকে বলছে। সো তুমি যদি দোয়াটা কাকে করা হচ্ছে বুঝতে না পারো, শুধুমাত্র প্রেড লিখে দিলেও হবে, দ্য টিচার প্রেড, ঠিক আছে? এবং এইটাকে যদি আমাকে উনি করেন, তাহলে তো এটা চেঞ্জ হবে। নাইলে আমি যদি মনে করি উনি আর অন্য কাউকে বলেছেন, তখন আমি কি করব? আমি বলেছে ব্লেস হিম বলবো, তাই না? প্রেড। যদি আমি বুঝতে পারি যে কাকে বলা হচ্ছে, তখন আমি প্রেডের পর প্রিপোজিশন ফর লিখতে হবে। দ্য টিচার প্রেড ফর। সো আমি যদি এখানে থাকতে, দ্য টিচার সেড টু মি, দ্য টিচার said to me, হাতের লেখা তো খুব সুন্দর, তোমরা জানোই আমার হাতের লেখা খুব সুন্দর, বাঁকা হয়ে দিচ্ছি। সো দ্য টিচার said to me, আমাকেই উনি দোয়া করছেন, মে আল্লাহ ব্লেস ইউ। দেখো এটার আনসার লিখছি আমি প্রথমে। দ্য টিচার prayed for
মি। টিচার, এটা থেকে বুঝলাম আমি এটা অপটেটিভ সেন্টেন্স, মে আল্লাহ ব্লেস ইউ, আল্লাহ তোমার সহায় হোক। সো দ্য টিচার প্রেড ফর মি, আমার জন্য দোয়া করলেন, ইনভার্টেড কমা উঠাবো, দ্যাট আসবে। ব্লেসটা কে করবে? মেইন ভার্বটা কি এখানে? ব্লেস। এটা কে করবে? আল্লাহ করবেন। সো সাবজেক্ট মাইট ব্লেস চেঞ্জ হবে মি, আর কিছুই না, জাস্ট অ্যাসার্টিভ সেন্টেন্সের মতনই পুরো ব্যাপারটা, একদম সোজা। প্রশ্ন যেটা আসবে তোমার মনের মধ্যে, যেটা মনে হচ্ছে যে ও আচ্ছা, এই মেয়েটাই হয়তো, মেয়ের পাস্ট টেন্স তো মাইট, সুতরাং এই মেয়েটাই খুব সম্ভব এখানে মাইট হয়ে গেছে। আমি যেটা বললাম যে আমার এখানে মাইট আনতে হবে, যদি আমি মেয়েকে পেয়ে যাই MAY, তাহলে বলবো এই একটু ড্রেসটা চেঞ্জ করে আসো তো, MIGHT হয়ে আসো। আর যদি আমি না পাই তাহলে কিন্তু আমার নিয়ে আসতে হবে বাইরে থেকে মাইট, সেটা আমি পরের সেন্টেন্সে বলছি। তাহলে বোঝা গেল ব্যাপারটা যে অপটেটিভ সেন্টেন্স ইজ ভেরি ইজি। আমি যদি বুঝি যে এটা প্রার্থনা সূচক, দোয়া করা হচ্ছে, সো দেন আমি বলবো যে দোয়া করছে তার কথা, হি প্রেড। এখানে যদি মি না থাকতো, হি প্রেড দ্যাট আল্লাহ মাইট হেল্প মি, হতে পারে হিম, হতে পারে হার, হতে পারে হোয়াট এভার ইউ থিঙ্ক। যেহেতু প্যাসেজ ন্যারেশন থাকবে আমাদের ওইখানে, কিন্তু তুমি বুঝবাই, আমরা যখন করব তখন দেখবে প্যাসেজ ন্যারেশনে আমরা বুঝবোই যে উনি কাকে দোয়াটা করছেন। সুতরাং এটা কোনো ডিফিকাল্ট কিছু হবে না। আসো এখন পরের সেন্টেন্সটা, কে দোয়া করছেন আমরা কিন্তু জানতে চাই। আমি এটা দুইটা আনসার দিব। ওল্ড ম্যান বলতেছেন লং লিভ মিস্টার প্রেসিডেন্ট, মিস্টার প্রেসিডেন্ট আপনি দীর্ঘজীবী হন। সুতরাং ওল্ড ম্যান কিন্তু মিস্টার প্রেসিডেন্টকে দোয়া করছেন, এটা আমি বুঝে ফেলছি। তো আমি লিখতে পারি দি ওল্ড ম্যান prayed for Mr. President আমি কিন্তু কি করলাম, মিস্টার প্রেসিডেন্টকে আমি কোথায় নিয়ে গেলাম, এখন বাইরে কিন্তু ছিল না, কিন্তু এখন আমি কিন্তু ইনভার্টেড কমা এখনো উঠাইনি। সুতরাং আমি মিস্টার প্রেসিডেন্টকে যেহেতু বুঝে ফেলতে পারছি, যেমন মাসুমের ব্যাপারে একটা ছিল, আমরা করেছিলাম যে মাসুম ছিল আসলে হোয়াট আর ইউ ডুইং নাও মাসুম, এরকম একটা কিছু ছিল, আমরা বুঝেছি যে মাসুমকে বলা হয়, এর জন্য আমরা মাসুমকে বাইরে নিয়ে আসছিলাম। সো এখানেও মিস্টার প্রেসিডেন্টকে আমরা কি করেছি, নাউন অলরেডি ইউজ করে ফেলেছি বাইরে। সুতরাং এখন যদি আমি ইউজ করি তাহলে আর নাউন ইউজ না করে আমার প্রোনাউন ইউজ করতে হবে, দ্যাট। ওকে, কে দীর্ঘজীবী হবে, কে বেশি দিন বাঁচবে? ভার্বটা কি আমার? লিভ। কে বাঁচবে? মিস্টার প্রেসিডেন্ট। সুতরাং একবার মিস্টার প্রেসিডেন্ট বলছে, তারপর ওনার কথা বলতে হলে আমার এখন প্রোনাউন ইউজ করতে হবে, দ্যাট হি, তারপর কি, তারপর সেই মাইট, হি মাইট। আচ্ছা, মাইটটা কি ধরনের ভার্ব? মোডাল ভার্ব। সুতরাং মোডাল ভার্ব যখন ইউজ করা হয়েছে, সিরিয়ালে যদি যাই, আমার ওয়ার্ড হচ্ছে এখন লং, তারপর লিভ, তারপর মিস্টার প্রেসিডেন্ট। সো আমি মিস্টার প্রেসিডেন্ট ইউজ করেছি প্রোনাউন হিসেবে, হি হিসেবে, দেন আমি এনেছি মোডাল ভার্ব। এখন আমার শব্দ আছে লং এবং লিভ। উইচ ওয়ান ইজ দ্য মেইন ভার্ব? এখানে ভিতরে মেইন ভার্ব কোনটা, লং না লিভ? লিভটা হচ্ছে, বাস করাটা হচ্ছে মেইন ভার্ব। হি মাইট লিভ, অ্যান্ড দেন অ্যাডভার্ব হচ্ছে লং, আমি লাস্টে লিখলাম। সো দি ওল্ড ম্যান প্রেড ফর মিস্টার প্রেসিডেন্ট দ্যাট হিটাকে মিস্টার প্রেসিডেন্ট, হি মাইট লিভ লং। যদি আমি এখানে পুরোটা জিনিস না লিখি, তাহলে আমি এভাবেও লিখতে পারি, দি ওল্ড ম্যান prayed that, কার জন্য দোয়া করছে এটা আমি লিখলাম না, prayed that। এখন আমার ইনার নাম এখানে চলে আসতে হবে, কি আসবে, মিস্টার প্রেসিডেন্ট, দ্যাট মিস্টার প্রেসিডেন্ট might, then verb live long। ঠিক আছে, ইট ইজ ইজি। অপটেটিভ সেন্টেন্স এটা ডিফিকাল্ট কিছু না, অনেক সহজ একটা বিষয়। অ্যাসার্টিভ সেন্টেন্স যেমন
ঠিক একই রকম ব্যাপার এখানে ইনভার্টেড কমা ওঠানোর সময় দ্যাট আসবে, শুধু মাথায় রাখতে হবে যে এটা অপারেটিভ সেন্টেন্স রয়েছে, মানে আমার একটা মাইট আনতে হবে, সেন্টেন্সে থাকুক বা না থাকুক। সেন্টেন্সে থাকলে তো মে থেকে মাইট চলেই আসলো, আর যদি সেন্টেন্সে নাও থাকে আমার মাইট শব্দটাকে, এই মডেল ভার্বটাকে আনতে হবে। আর যখন আমি মাইট মডেল ভার্বটা আনবো এর সাথে সাথেই আমার মেইন ভার্বটাকে খুঁজতে হবে, উইচ ওয়ান ইজ দ্য মেইন ভার্ব, সেটাকে আমার বেস ফর্মে বসাতে হবে। ঠিক আছে, মডেল ভার্বের পর ভার্ব সবসময় কি বসে, বেস ফর্মে বসে, V1 ফর্মে বসে। ঠিক আছে, সো তোমাদের কোনো কোয়েশ্চেন থাকলে অপটেটিভ নিয়ে প্লিজ আস্ক মি। কোনো প্রশ্ন থাকলে প্রশ্নটা করে ফেলো। অপ্রাসঙ্গিক অনেক প্রশ্ন দেখছি, অবশ্য অনেক কমেন্ট দেখছি অপ্রাসঙ্গিক, এগুলোর সাথে তো পড়াশোনার সম্পর্ক। ওকে, আমার সাথে একটু কথা বলো তোমরা, কি মনে হয়? If you have any question, it's okay. ওকে, ব্লার আসছে, আমি ওখানে চলে গেলে ঠিক হয়ে যাবে, কিন্তু আমার অপটেটিভ বুঝতে কোনো সমস্যা আছে কিনা? প্রবলেম নাই, নো প্রবলেম, নো প্রবলেম, থ্যাংক ইউ ভেরি মাচ। ওকে, সো অপটেটিভ নিয়ে আমাদের কাজ শেষ হয়ে গেল। এখন আমরা কাজ করব আরেকটা প্রকার সেন্টেন্স আছে, সেটাকে বলা হচ্ছে এক্সক্লেমেটরি। যেটাকে আমরা লেখার সময় এ ধরনের সাইন ইউজ করি। ওই এক্সক্লেমেটরি সেন্টেন্স চেনাটা তাহলে সহজ হয়ে গেল আমাদের। ইন্টারোগেটিভ সেন্টেন্স চেনা সহজ, প্রশ্নবোধক চিহ্ন সাইন এবং এক্সক্লেমেশন সাইন ইউজ করি আমরা, এই আশ্চর্যবোধক চিহ্ন ইউজ করি আমরা এক্সক্লেমেটরি সেন্টেন্সে। কিন্তু আই হ্যাভ এ কোয়েশ্চেন টু ইউ, একটা প্রশ্ন করছি, সেটার আনসার দিতে হবে। সেটা হচ্ছে এক্সক্লেমেটরি সেন্টেন্স বলতে তুমি কি বুঝছো? এক্সক্লেমেটরি সেন্টেন্স কাকে বলে? জি, মাইট মডেল ভার্ব, নট MODEL, মডেল না, MODAL, মডেল। আসো, চলে আসো। ওকে, হ্যাঁ, প্রে লিখতে পারো, উইশ লিখতে পারো, এটা নিয়ে আমার ভিতরে কোনো কথা কাটাকাটি যেন না হয়। ইউ ক্যান রাইট এনি অফ দেম, কোনো সমস্যা নেই। বিস্ময়বোধক বাক্যকে বলা হচ্ছে এক্সক্লেমেটরি। ওকে, আর কিছু বিস্ময় বোঝাতে, বিস্ময় বোঝাতে, হুররে, এলাস, জয়, সে বলতেছে, উদাহরণ দিচ্ছে, জয়। ওকে, আর কোনো ভাব আমাকে বলো তো একটু, এক্সক্লেমেটরি, আনন্দ, বিস্ময়, অবাক। ইন্ডিকেটস এক্সপ্রেশন, হ্যাপিনেস, শেম, এক্সেট্রা। ওকে ওকে, ঠিক আছে, ঠিক আছে। এখন আমি এখন তোমাদেরকে একটু বোঝাচ্ছি যে হোয়াট ইজ এক্সক্লেমেটরি সেন্টেন্স। ঠিক আছে, আমি যখন হাঁটতে হাঁটতে যদি আমি ওকে, বলো তো এখন বন্ধুরা, আমি পড়ে গেছিলাম মনে হয়েছে, তাই না? এটা আসলে আমি তোমাদেরকে দেখিয়েছি। এখন তোমরা বলো এই সময়টাতে তোমরা কি বলেছিলা? যখন দেখলা হঠাৎ করে স্যার পড়ে গেল, তখন তোমরা কি বলেছিলে সেটা বলো। ওকে, আমার এটা দেখো নেই তোমরা? ও মাই গড, একজন বলছে ও মাই গড। ওকে, উপস, একজন বলছে উপস। ওকে,
সো আমি যদি ব্যথা পেতাম, আমি এটা জাস্ট তোমাদেরকে দেখানোর জন্য এরকম করেছি, আমি যদি ব্যথা পেতাম তাহলে আমি উফ করে উঠতাম, তুমি ও মাই গড স্যার পড়ে গেলেন, কেউ হয়তো হাই হাই দেখো স্যার পড়ে গেলেন। সো যখন আমি আমার কথাটা বলার সময় আমার আবেগ কাজ করে, যখন আমি আমার কথাটা বলার সময় আমার ইমোশন কাজ করে, আমার আবেগ কাজ করে, তখন আমি কিন্তু স্বাভাবিকভাবে কথাটা না বলে আমি ক্লাস করাচ্ছি, জানলা দিয়ে হঠাৎ দেখছি একটা বড় হাতি এসে আমার ক্লাস দেখছে। সো আমি তো অবাক হয়ে যাব, সো অবাক হয়ে ও বাবা আয় হায়, যাই বলি না কেন, দিস আর অল আমার যখন ইমোশন কাজ করবে কোনো, সেটা ইমোশন কাজ করতে পারে আনন্দে, যেটা তোমরা বলেছো আনন্দ সূচক, এটা ইমোশন কাজ করতে পারে লজ্জায়, যেটা তোমরা বলেছো, সেই ইমোশন কাজ করতে পারে আমার ভয়ে, আমার দল যদি খেলায় জিতে আমি হুররে বলে চিৎকার দিব, আমি ইমোশন দেখাবো, আমার দল যদি মানে খেলাতে হেরে যায় সেখানেও আমার ইমোশন আমি দেখাবো দুঃখে, তাই না? তারপর কি, তারপর হচ্ছে ধরো তুমি অনেক অবাক, তুমি যদি দেখো একটা পাখি এসে জানালায় বসে, তুমি অবাক হয়ে যাবে না? সো তুমি অবাক হয়ে যাচ্ছে, এগুলো হচ্ছে এক্সক্লেমেটরি সেন্টেন্স। ওকে, সো আমি একটা এক্সক্লেমেটরি সেন্টেন্স লিখছি। অবাক হয়ে, কি সুন্দর করে পাখি ডাকছে, আমি পাখির ডাকটা শুনে আমার খুব ভালো লেগেছে, আমি স্বাভাবিক থাকতে পারিনি, আমার ভিতরে আবেগ কাজ করেছে, আমি বলছি বাহ কি সুন্দর পাখি গান গান গাইছে, কি সুন্দর করে পাখি গান গাইছে, ঠিক আছে? আচ্ছা, এখন বন্ধুরা তোমার যেটা করতে হবে সেটা হচ্ছে, এটা তো আবেগে যখন বলা হচ্ছে তখন আমি এরকম করে বলছি হাউ বিউটিফুল দ্য বার্ড সিংস, এটা হচ্ছে এক্সক্লেমেটরি সেন্টেন্স। এটাকে তুমি এখন আমাকে লিখে দেখাও তো, যে এটাকে যদি আমি অ্যাসার্টিভ সেন্টেন্স বলি তাহলে সেটা কি হবে? এটাকে অ্যাসার্টিভ সেন্টেন্স করে দেখাও, তোমরা বলবে আমি লিখবো। The bird sings very beautiful. Good. গোলাম মুর্তজা, যুবরাজ সে বলেছে the bird sings very beautiful. আর কেউ? The bird is beautiful. সে তো গান গায়। Very well. The bird sings very beautiful. তুবা বলেছে। তাসনিয়া, the bird sings very beautiful. তোমরা বেশিরভাগ যেটা বলছো আমি সেটাই নিয়ে নিচ্ছি, ঠিক আছে? The bird sings, subject and then verb. Assertive sentences structure কি? Subject, then verb, then extension. Subject, verb, then extension. Very beautiful. শুধু বিউটিফুলও তোমার যদি আবেগ কাজ করে কোনো অসুবিধা নাই, অনেক বিউটিফুলও যদি তোমার আবেগ কাজ করে কোনো অসুবিধা নেই, ঠিক আছে? The bird sings beautiful, okay? The bird sings very beautiful, it is also okay. This is the assertive sentence. আর কিছু আসছে? ওকে, সো দেখো, তুমি যদি তোমার পরীক্ষায় যদি এক্সক্লেমেটরি সেন্টেন্স আসে, একটা কাজই তোমার করতে হবে, সেটা হচ্ছে এই এক্সক্লেমেটরি সেন্টেন্সটাকে তুমি রাফে বা মনে মনে অ্যাসার্টিভ সেন্টেন্স চিন্তা করবে। এটাকে অ্যাসার্টিভ সেন্টেন্স করলে কি হবে? যদি এটা করে ফেলতে পারো, এক্সক্লেমেটরি সেন্টেন্সের মতন সোজা জিনিস আর কিছু নাই। কিভাবে? অ্যাসার্টিভ যেমন সোজা, এক্সক্লেমেটরি সেন্টেন্স করো একই রকম সোজা। কারণ আমি আসলে কি করব এখন, এখন দেখো আমি বলি সালমা said, সালমা বলেছিল হাউ বিউটিফুল দ্য বার্ড সিংস, সালমা exclaimed, এই কথাটা মনে রাখবা, exclaim past tense হয় exclaimed। তুমি যদি সেটা বলতে চাও যে কিসে এক্সক্লেম, কিসে তার আবেগ কাজ করলো, তাহলে এক্সক্লেম উইথ ওয়ান্ডার হতে পারে, এক্সক্লেম উইথ জয় হতে পারে, এক্সক্লেম উইথ সরো হতে পারে। কিসে কাজ করলো এই এক্সক্লেমেশনটা বা আবেগটা, সেটা যদি তুমি বলতে চাও তাহলে প্রিপোজিশন উইথ এর সাথে বসাতে হবে। তুমি যদি বলতে না চাও, নো প্রবলেম, শুধুমাত্র এক্সক্লেম বলেই রেখে দাও।
exclaimed that, দেখো উত্তরটা কি, উত্তরটা কত সহজ হয়। সালমা exclaimed that the bird, এখানে কাজ করতে হবে একটু, অ্যাসার্টিভ সেন্টেন্স হলে sang very beautiful and that is the answer. মজার ব্যাপার হচ্ছে তোমার এক্সক্লেমেটরি সেন্টেন্স আসবে, তুমি একটু চিন্তা করবে আচ্ছা এটাকে অ্যাসার্টিভ করলে কি হয়, অ্যাসার্টিভটা তুমি মনে রাখবে, অ্যান্ড দেন অ্যাসার্টিভ সেন্টেন্স যে আমরা করতাম, আমরা করেছি ন্যারেশন, ঠিক ওই নিয়মে তুমি ন্যারেশনটা করে যাবে। আমি এখন তোমাদেরকে একটা দিচ্ছি, আই সে, আমি বললাম, এটা তোমরা করবা। আই said what an exciting game cricket is. First convert করো এইটুককে, what an exciting game cricket is, এটাকে খালি আগে প্রথমে অ্যাসার্টিভ লিখে নাও, তারপর তুমি দেখো কত সোজা হয়ে যায়। এটা করে দেখাও তো। That the bird sang very big. প্রথমে এক্সক্লেমেটরি সেন্টেন্সটাকে অ্যাসার্টিভ সেন্টেন্স করে ফেলো এবং তারপর দেখো কত সোজা হয়ে যায়। I exclaimed with wonder, okay, that cricket is an very exciting game. Okay, very good. অ্যানটা কি হবে, একটু চিন্তা করো তো, অ্যানের জায়গাটা কি হবে নাকি, আমি টুং 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 করে শব্দ করবো অ্যানের জায়গায়, স্বর্ণবীর তুমি ঠিক করে ফেলো। With joy that cricket, okay. ও বাবা স্ট্রাকচার দিয়েছেন। I exclaimed with wonder that cricket is an okay. So I exclaimed with wonder, with joy, যদি কিছু দিতে না চাও কোনো অসুবিধা নয়, that সাবজেক্ট হচ্ছে ক্রিকেট, এটা যদি সবসময় এই সময় ওই সময় আমার মনে হয়েছিল সেটাকে এক্সাইটিং, কখনো কখনো বোরিংও লাগে, যখন খালি হাঁটতে থাকি তখন এক্সাইটিং লাগে না, তাই না? সো ওই সময় মনে হচ্ছিল যে খুব এক্সাইটিং। দ্য ক্রিকেট ওয়াজ, বলেছিলাম আমি, দ্য ক্রিকেট ওয়াজ অ্যান এক্সাইটিং গেম। সো কি হলো, দ্য ক্রিকেট ওয়াজ অ্যান এক্সাইটিং গেম। তুমি বলতে চাও যে না স্যার ভেরি আনবো, তখন যে জিনিসটা করতে হয়, আ ভেরি এক্সাইটিং গেম। সো এখানে কি হলো, এন ছিল এ হয়ে গেল কেন, বিকজ এখানে কিন্তু এক্সাইটিং এর আগে বসছে না আর্টিকেলটা একটা অ্যাডভার্বের আগে বসতেছে। এখন আমার একটা ছোট্ট প্রশ্নটা হচ্ছে হাউ এবং হোয়াটে নিয়ে। সো এই দুইটা সেন্টেন্সের মাঝে তফাৎটা আমাকে বলতে হবে। What an exciting game cricket is. So এই দুটা সেন্টেন্সের মাঝে তফাৎটা কি আমাকে একটু বলো কমেন্টে।
এই দুইটার ভিতরে একজন বলতেছে স্যার এখানে ভিতরে কোনো আর্টিকেল নাই। হ্যাঁ, সেটা ঠিক আছে। আর কোনো তফাৎ? এ এবং এটাই দেখছো। ওকে, আমি একটু বলছি একটা জিনিস। দেখো, এই দুটো কখন আমি হাউ এক্সাইটিং গেম ক্রিকেট ইজ বলবো এবং কখন আমি হোয়াট অ্যান এক্সাইটিং গেম ক্রিকেট ইজ বলবো। এখন তুমি আমি কেউ কি ক্রিকেট খেলার মাঠে আছি? আমরা কেউ যারা লাইভে আছো এবং আমি, সো আমাদের সামনে তো ক্রিকেটটা খেলা হচ্ছে না, বাট আমাদের কাছে ক্রিকেটটাকে এক্সাইটিং গেম মনে হয়। তখন আমি বলবো হোয়াট অ্যান এক্সাইটিং গেম। আর আমরা সবাই মাঠে আছি, মাঠে খেলা চলছে, ক্রিয়াশীল, ব্যাপারটা ক্রিয়াশীল, আমার আবেগটা ক্রিয়াশীল। মাঠে খেলা দেখে আমার কাছে মনে হচ্ছে কি সুন্দর খেলা। দেন হাউ এক্সাইটিং। সো হাউটা কখন ইউজ করি? যখন ওই ঘটনাটা সামনেই থাকে, একটা পাখি এসে এখন গান গাচ্ছে, কোকিল এসে আমার এখানে গান গাচ্ছে এখন, এবং এই গান শুনে আমি তোমাদেরকে এখনই বলছি, এখনই ক্রিয়াশীল এবং এখনই তোমাদেরকে বলছি গান, কত সুন্দর গান গায় কোকিল। সো সেটাকে আমি বলবো হাউ দিয়ে। আর আজকে যখন পাখি এসে ডাকলো তখন তোমাদের সাথে আমার কোনো সেশন ছিল না, আমি আরেকদিন তোমাদেরকে বলছি এই পাখিটা যে সুন্দর করে ডাকে, তখন আমি ওয়াটে দিয়ে বলবো। সো ওয়াটেটা হচ্ছে আমি স্টেটমেন্ট দিচ্ছি যে আমার আবেগ কাজ করছে, যে কত সুন্দর কাজ করে, কত সুন্দর সিনেমা এটা, কত সুন্দর খেলা এটা। আর যখন আমি দেখছি খেলাটা, যখন ক্রিয়া কাজ করছে, তখনই আবেগটা কাজ করছে, দেন আই উইল ইউজ হাউ টু। এটা হচ্ছে হাউ। সো এটা হচ্ছে বেসিক ডিফারেন্স বিটুইন এই দিস টু সেন্টেন্সেস। ঠিক আছে, বুঝতে পেরেছো? সো ভেরি গুড। আমাদের এক্সক্লেমেটরি সেন্টেন্স এবং অপটেটিভ সেন্টেন্স নিয়ে আমাদের কি থাকবে? বাড়ির কাজ থাকবে। এখন আমরা চলে যাচ্ছি কিন্তু প্যাসেজ ন্যারেশনে। স্যার সব ঠিক আছে, এখন প্যাসেজ ন্যারেশনে চলে যাচ্ছি। আমি ছোট্ট করে একটা জিনিস লিখছি, তোমরা লিখে নাও। The teacher said to the students, comma, inverted comma shuru, have you finished your home task? Rupam said, no sir, I have forgotten লিখি to complete the task. Okay. So the teacher said to the students, have you, students, সবাইকে, have you finished, তুমি কি শেষ করেছো, অথবা have you completed your home task, তোমাদের বাড়ির কাজ যেটা দিয়েছিলাম তোমরা কি শেষ করেছো? প্রশ্ন করা হয়েছিল সব স্টুডেন্টদেরকে। সব স্টুডেন্টরা উত্তর দেওয়ার আগে রূপম একজন এবং সে ছেলে। রূপম বলেছে, নো স্যার, স্যার আমি করিনি স্যার, না স্যার, আই হ্যাভ ফরগটন, আমি ভুলে গিয়েছিলাম, টু কমপ্লিট দ্য টাস্ক, টাস্কটা কমপ্লিট করতে আমি ভুলে গিয়েছিলাম। এখন আসো সেই কবিতা, কার কার কথা হচ্ছে এখানে? টিচারের সাথে স্টুডেন্টদের কথা। কোন কথাটা কার কথা? সেকেন্ড লাইন ছিল, কোন কথাটা কার কথা? আমি ইনভার্টেড কমা শুরু দেখছি এখানে, শেষ দেখছি এখানে, এটা একজনের কথা। সেটা কার কথা? টিচারের কথা। তারপর আবার দেখছি ইনভার্টেড কমা শুরু হয়েছে এখানে, শেষ হয়েছে এখানে, এটা কার কথা? একজন স্টুডেন্টের কথা, রূপমের কথা। সো কার সাথে কার কথা পেয়ে গেলাম?
কোন কথাটা কার কথা, কোন কোটেশনটা কার কোটেশন সেটাও পেয়ে গেলাম, কি ধরনের কথা, থার্ড লাইন ছিল কি ধরনের কথা। সো সেখানে এসে দেখবো আমার এটা ছিল একটা কোয়েশ্চেন, ইন্টারোগেটিভ সেন্টেন্স, ঠিক আছে। এবং এটা হচ্ছে প্রথম অংশ, এটাও একটা জিনিস, না আমি করিনি, এটা একটা তথ্য দিচ্ছে, নেগেটিভ স্টেটমেন্ট। এবং এখানে হচ্ছে অ্যাসার্টিভ সেন্টেন্স, আমি ভুলে গিয়েছি কাজটা করতে। এখন কোন সময়ের কথা, লাস্ট লাইন। সময় যখন দেখবো আমি কি দেখব, আমার প্রথমে দেখবো আমার যে এই ভার্বটা, প্রথমে যে বাহিরে যে ভার্বটা আছে যেটাকে আমরা রিপোর্টিং ভার্ব বলছি, সেই ভার্বটা আমার কোন টেন্সে আছে, এটা আমার পাস্টে আছে। আসো ভেতরে, তোমরা যেটা করবা আমাকে এখন লিখবা যে আসলে কোন কোন ভিতরের কোন কোন জিনিসটা আমার আসলে চেঞ্জ করতে হবে। প্রথমে সেইটা সিদ্ধান্ত নেই যে আমার ভিতরে আমার 3 রকম জিনিস চেঞ্জ করতে হবে, আর বাকি কিছু চেঞ্জ করব না আমি। সো আমি জানি, আমি বলেছি অলরেডি যে আমি নাউনের ব্যাপারটা, প্রোনাউনের ব্যাপারটা চেঞ্জ করতে হয়, আমার টেন্স চেঞ্জ করতে হয়, আর আমার অ্যাডভার্ব অফ টাইম চেঞ্জ করতে হয়। সো আমি সিদ্ধান্ত নেই প্রথমে, এটা আমি লিখে ফেলেছি ইনশাল্লাহ, তোমাদের খাতায় তোমরা নোট করেছো, এটা লিখে ফেলেছো। এখন তুমি ওখানে তুমি দাগাও গোল্লা করো যে আমার এই জিনিসগুলো আসলে চেঞ্জ করতে হবে, ঠিক আছে, এই জিনিসগুলো চেঞ্জ করতে হবে। তারপর আমি যাচ্ছি আরেকটা জিনিসে। একজন উত্তরই লিখে দিয়েছে, এখন 2জন উত্তর লিখে দিয়েছে, ওয়াও। আমাকে তোমরা অনেক পেছনে ফেলে দিচ্ছ, আমার মন টন খারাপ হয়ে যাচ্ছে, কিন্তু আমি এখনো শুরুই করলাম না, তোমরা উত্তর টুত্তর লেখা একদম শেষ করে দিচ্ছ। থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ। ওকে, সো দেখো আমি এখন একটু দেখাই। আমার এখানে ভিতরে আমার ভার্ব আছে হ্যাভ, ফিনিশড। সো আমার প্রথমে যেটা আছে সেটাকে আমার এটা চেঞ্জ করতে হবে। আমার প্রোনাউন আছে, এটা চেঞ্জ করতে হবে। প্রোনাউন আছে, চেঞ্জ করতে হবে। এখানে আর কোনো কিছু চেঞ্জ করার নাই। কোশ্চেন আসার পর আমি সেটা মার্ক করে ফেললাম, আমার কোশ্চেন আসার পর, যে দিজ আর দ্য থিংস, দিজ আর দ্য ওয়ার্ডস আই নিড টু চেঞ্জ। আমার এটা চেঞ্জ করতে হবে। চলে যাই এখানে পরেরটাতে, এটা নিয়ে আমি কথা বলবো। এইখানে আমার চেঞ্জ করতে হবে, এখানে আমার চেঞ্জ করতে হবে। এখন আসো এই নো নিয়ে, স্যার নিয়ে কিছু কথা বলি। কোনো প্রশ্নের উত্তরে যদি নো আসে, কোনো প্রশ্নের উত্তরে যদি ইয়েস আসে, যেহেতু এটা ভার্ব দিয়ে শুরু হয়েছে, এটা ইয়েস নো কোয়েশ্চেন ছিল, এবং রূপম কি বলছে, সেটা নো আনসার দিছে। সো যখন সে নো আনসার দিবে তখন আমরা লিখবো হি রিপ্লাইড ইন দ্য নেগেটিভ, অথবা ইয়েস বললে হি রিপ্লাইড ইন দ্য অ্যাফার্মেটিভ। সে হাবোধক বলে বলল, সে নাবোধক বলে বলল। কিন্তু এখানে যেহেতু স্যার শব্দটা আছে, সো আমি কি করব, আমি বলবো যে স্যার কখন বলি আমরা, রেসপেক্ট বোঝানোর সময়। সো আমি বলবো হি রেসপেক্টফুলি রিপ্লাইড ইন দ্য নেগেটিভ। যদি ইয়েস থাকতো, ইয়েস স্যার, হি রেসপেক্টফুলি রিপ্লাইড ইন দ্য অ্যাফার্মেটিভ। তারপর এই সেন্টেন্সটা বলবো, এখানে আমি দ্যাট বসায় ফেলতে পারি। রূপম রেসপেক্টফুলি রিপ্লাইড ইন দ্য নেগেটিভ দ্যাট, কি রিপ্লাই করেছিল, দ্যাট হি হ্যাড forgotten to complete the task. দেখো, if you can mark the verb, তুমি যদি ভার্বটাকে মার্ক করতে পারো, মুখে মুখে করার যে ব্যাপারটা বলেছিলাম, যে ন্যারেশন এমন একটা জিনিস যেটা কোয়েশ্চেন দেখে আমরা করতে পারবো। সো আজকে আমি তোমাদেরকে যেটা দিব সেটা হচ্ছে, দুটো কাজ করতে হবে। আজকে আমি তোমাদেরকে একটা প্যাসেজ ন্যারেশন হোমওয়ার্কে দিয়ে দিব। আমাকে কিন্তু দুটো কাজ করতে হবে, আমি বলে দিচ্ছি। প্রথম কাজটা হবে সেই ন্যারেশনটাকে লিখে, আমার কোয়েশ্চেনটা লিখে ফার্স্ট তুমি আমাকে মার্ক করে দেখাবে, গোল্লা করে করে দেখাবে যে এই জায়গাটাতে আমি কাজ করব। আমাদের ন্যারেশন কিন্তু আজকে শেষ হবে না। আমি ভেবেছিলাম 4টা ক্লাসে শেষ হবে, কিন্তু ন্যারেশনের একটা মজার জিনিস আছে, সেটা আমি বলবো যে ন্যারেশন থেকে আমাদের আসলে এই ন্যারেশনটা ভালো করে শিখলে আমার গ্রামারের আরেকটা আইটেম শেখা খুব সহজ হয়ে যাবে। যার জন্য আমরা আরেকটা ক্লাস নেব ন্যারেশনের, সেটা হচ্ছে আগামী রবিবারে। এবং সেই ক্লাসে আমরা কি করব, আমরা ন্যারেশনের ওই যে বাড়ির কাজটা নিয়ে কাজ করব, বাড়ির কাজটা নিয়ে ডিটেলস বুঝিয়ে দিব, এবং এর সাথে সাথে আমরা চলে যাব যে গ্রামারের আরেকটা আইটেম আছে। এখন সারপ্রাইজ হিসেবে আমি সেটা বলছি না তোমাদেরকে, যে সেটা আমি সারপ্রাইজ দিব সেদিন। যে দেখো, ন্যারেশনটা ভালো করে জানলে কিন্তু আমি শুধুমাত্র 5 নাম্বার না, সেটা দিয়ে কিন্তু আমি চাইলে
আমি 10 নাম্বার আয়ত্ত করতে পারবো। সেটা কিভাবে, সেটা আমি বুঝিয়ে দিব নেক্সট ক্লাসে। এখন যে বিষয়টা বলছি যে তোমাদের বাড়ির কাজ যেটা আমি দিব আজকে রাতে, প্যাসেজ ন্যারেশন, সেটাতে দুটো কাজ করতে হবে। কোশ্চেনটা লিখতে হবে, লিখে এই যে আমি করলাম, গোল্লা করলাম, এইখানেও আমার কাজ আছে, যেহেতু রিপ্লাইড ইন দ্য নেগেটিভ লিখতে হবে, এইখানেও আমি গোল্লা করলাম যে এই জায়গায় আমার লিখতে হবে, এই স্যারের জন্য আমার রেসপেক্টফুলি লিখতে হবে, এখানেও আমি গোল্লা করলাম। সো এরকম করে যে জায়গাগুলোতে আমার কাজ করতে হবে, প্রথম বাড়ির কাজ প্রথমটা হচ্ছে সেই গোল্লাগুলো তুমি করবা, সেই মার্কগুলো আমাকে করে দিবা, এবং দেন তুমি তোমার আনসার তোমার যেভাবে মনে হয়, যতটুকু যেভাবে মনে হয় তুমি তোমার আনসারটা তুমি সেটা দিয়ে দিবা। এবং দেখবা কোশ্চেনের মাঝে কিন্তু একটা কোড নাম্বার দেয়া থাকে, তোমরা যেটা করেছো আমি একটা কোড দিয়েছি, যেমন JAC হোমওয়ার্ক, তারপর আন্ডারস্কোর দিয়ে আমি দিয়েছি কি ENG। সো এরকম আমি যে কোশ্চেনটা দিব, এই কোশ্চেনের মাঝে এরকম একটা জিনিস থাকবে, তোমরা ওই কোডটা লিখে তারপর কোশ্চেনটাকে আপলোড করে দিবা। আমার কথা কি বুঝতে পেরেছো? আমরা প্যাসেজ ন্যারেশন নিয়ে এখনো কোনো কথা হয়নি, কিন্তু আসলে জাস্ট স্টার্ট করেছি। দেখো প্যাসেজ ন্যারেশনে আমার বুঝতে হয় ওই কবিতার লাইনগুলো এখানে খুব দরকার হয়। এবং নেক্সট দিন আমরা কি করব, আমরা প্যাসেজ ন্যারেশন, যে আমাদের ক্লাস আছে আবার 4:30টার সময় আরেকটা ক্লাস আছে, তাই না? সো আমরা কি করব, আমরা নেক্সট দিন প্যাসেজ ন্যারেশন নিয়ে আমরা কাজ করব, এবং এর সাথে সাথে খুব সহজে আমাদের গ্রামারের আরেকটা আইটেম নিয়ে আমরা সেদিন কাজ করব। তখন দেখবে যে আসলে হ্যাঁ, আসলে ইংলিশটা শিখলে তো শুধুমাত্র এক জিনিসে কাজে লাগে না, অনেক জিনিসে কাজে লাগে। এটা তো একটা ভাষা, সুতরাং এই ভাষাটা যদি আমি শিখি, সো আমি অনেক কিছুতে আমি তোমাদেরকে দেখাবো যে ন্যারেশন শেখার কারণে তুমি বুঝতে পারবা যে তোমার রাইটিংও তোমার কত উপকার হচ্ছে, কত কিছু তুমি লিখতে পারছো রাইটিংয়ে চাইলে। ঠিক আছে? সো ইফ ইউ হ্যাভ এনি কোয়েশ্চেন রিগার্ডিং টুডেস সেশন, আমি কমেন্ট বক্সে দেখতে চাই যদি তোমাদের কোনো কোয়েশ্চেন থাকে। তা না হলে আমি কিন্তু আস্তে আস্তে ক্লাসের শেষের দিকে চলে যাব। ইয়েস, ক্লিয়ার, সঞ্জিদা বলেছে। The teacher asked the student if he had finished the work. ওকে, আমি এটা করছি না, এটা করে দিব না আমি। স্যার আপনি ওকে, নো প্রবলেম, নুরনাহার বলছে কোনো প্রবলেম নেই। সো ওকে, আমাকে জিসান বাই দিয়ে দিয়েছে। ওকে, প্রবলেম কে বলেছে দেখি। If you have any question, please. আমি তো কোশ্চেন পাচ্ছি না, কোনো সমস্যাতে দেখছি না। নো কোয়েশ্চেন, অল ক্লিয়ার স্যার। ওকে, প্লিজ বলেন কি বলবো। এই হোমওয়ার্কটা কি? হ্যাঁ, আমি তো বলেছি হোমওয়ার্কটা কি। ওকে, হোমওয়ার্কটা হচ্ছে তোমার কাছে এই 10 মিনিট লাইভে, 10 মিনিট রবি 10 মিনিট স্কুলের লাইভ যে পেজটাতে আছো এখন তোমরা, সেখানেই তোমরা রাতের বেলা দেখবে যে আমি হোমওয়ার্ক দিয়ে দিয়েছি, একটা পোস্ট করেছি। সেই পোস্টটা তুমি পাবে, একটা প্যাসেজ ন্যারেশন, একটা কোশ্চেন দিব তোমাদেরকে। ওই কোশ্চেনটাকে কাইন্ডলি তোমরা খাতাতে লিখবে, এক পেজেই হয়ে যাবে। তোমরা খাতাতে কোশ্চেনটা লিখবে, কোশ্চেনটা লিখে প্রথমে কোশ্চেনটাকে এরকম করে মার্ক করবে যে আমার এই জায়গাগুলো কাজ করতে হবে, অ্যান্ড দেন তুমি সেটার আনসারটা দিবে। সো তোমার যদি মার্ক করতে কোথাও কোনো ভুল হয়ে যায়, তখন আমি কি করব, তোমাকে সেটা বলে দিব যে এই জায়গাটা মার্ক করা দরকার ছিল। আমি কোনো কোয়েশ্চেন দেখছি না। কোয়েশ্চেন যদি থাকে তাহলে কোয়েশ্চেন করতে হবে। ভেরি গুড স্যার, নো প্রবলেম। ওকে, সো আমি আসলে আমার সামনে আসছে না কোনো কোয়েশ্চেন। সো যখন কোয়েশ্চেন আসছে না, তাহলে আজকে এ পর্যন্তই থাক। তোমরা সবাই ভালো থাকো, সবাই সুস্থ থাকো। পরবর্তী ক্লাসের জন্য একটু পানি টানি খেয়ে আবার রেডি হয়ে বসো, ঠিক আছে? ভালো থাকো সবাই, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।